স্বাগত খেলা যুগে, সাথে আছি পার্থ বণিক। বাবার স্বপ্ন ছিল ছেলে আর্মি অফিসার হবে। তাসকিন আহমেদ এখনো সেই স্বপ্নটাই বুকে লালন করছে, কিন্তু ক্রিকেটার তাসকিনকে নিয়ে এখন তার বাবার অনেক বেশি গর্ব হয়। তাসকিন চান একদিন বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার। তবে বড় স্বপ্ন বাবাকে 500 আন্তর্জাতিক উইকেট উপহার দেওয়ার। বিশ্ব বাবা দিবসে তাসকিন আর তার বাবা আব্দুর রশিদের সঙ্গে আড্ডা দিয়েছেন নাহিয়ান বিন জসিম। 15 জুন বিশ্ব বাবা দিবস। আজকে বাবা দিবসে স্পেশালি আসলে আমরা দুজনকেই পেয়েছি এবং বাবা ছেলের এই যে লম্বা পথ চলা, সেখানে মজার মজার কিছু ঘটনা যেগুলো আসলে আমরা জানি না, কিংবা অনেক বিষয় আছে যেগুলো আসলে জানতে চাই। শুরুতে আসলে একটু বাবার কাছেই যেতে চাই, যেহেতু বাবা দিবস। একদম রিসেন্ট একটা ঘটনা থেকে শুরু করতে চাই। তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরছে, মিরপুরে প্র্যাকটিস করছে। আপনি একদম মনে হচ্ছিল যেন আপনি কোচের ভূমিকায়, কিংবা খুব একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। মানে অ্যাজ এ ফাদার আসলে মানে কি দেখছিলেন, কি করছিলেন আসলে তখন? অ্যাকচুয়ালি কি, সত্যি কথা বলতে কি, আমার ছেলের কোনো রকমের কোনো সমস্যা হলে ও আমার কাছে আসে বাবা এমনি না এমনি। তো অনেক দিন ধরে ইনজুরিতে ভুগতেছে, প্র্যাকটিস করতেছে। একদিনকে বলতেছে, বাবা এরকম, আমি তো আল্লাহর রহমতে আগের চেয়ে একটু বেটার ফিল করতেছি, আমি তাহলে চলো কালকে আমি যাবো প্র্যাকটিস দেখতে। তাই গেলাম, যাওয়ার পরে আল্লাহর রহমত ওদিনকে ও ফুল রিদমে বোলিং করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এইটাই, ওর পাশে সবসময় থাকার চেষ্টা করি, বাকি আল্লাহ মালিক। মানে বাবা শুধু বাবা না, একজন কোচও বটে তাসকিন আহমেদের। তাসকিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মানে একদম বাবা দিবসে যদি স্পেশাল কোনো একটা ছোট্ট ঘটনা জানতে চাই, বা বড় ঘটনা আপনার জীবনের, যে আসলে এই এতটুকু আসার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। একটা ইন্টারেস্টিং মুহূর্ত, যেটা আমি যখন সর্বপ্রথম আন্ডার 15 খেলি, তো আমি তো প্রথম কোন একটা বাইরের দেশের কারোর সাথে খেলতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া আন্ডার 15 টিমের সাথে। ময়মনসিংহে খেলা হচ্ছিল, আমি খেলছি, বাট আমার বোলিং ভালো হয় নাই। দেন কোচ আমারে বলতেছিল যে তুমি কি প্রেশার নিয়ে নিছো বেশি, বা রিল্যাক্স। পরে রাত্রে বাবাকে ফোন করলাম যে ম্যাচ থেকে এসে আমি অনেক নার্ভাস, কারণ এজ লেভেলের সবগুলো খেলাই তো তুমি মাঠে দেখতে যাইতা, আমি তো তুমি আসো নাই, আমার কেমন একটু ভয় লাগতেছে ওদের সাথে। পরে বাবা রাত্রেবেলা বাসে করে রওনা দেয়। পরের দিন সকালে মাঠে যখন গ্যালারিতে দেখলাম, তখন একটা বাড়তি শক্তি পাইলাম, যে মনে হচ্ছিল যে না ঠিক হবে। এবং ওই দিন আসলেই 4 উইকেট পাইছি, ভালো হয়েছে। তো এবং বিভিন্ন ক্ষেত্রেই আসলে আমি বাবার সাথে সেই ছোট থেকে যথেষ্ট ফ্রি সব বিষয়ে। কখনো কি আসলে বকা খেয়েছেন বা মার খেয়েছেন বাবার কাছে? কারণ ছোটবেলায় কিন্তু সবাই এই অভিজ্ঞতাটার শিকার হয়। একদিন আমি আমার ছোটকালে একটা রোগ হয়েছিল, হিমোগ্লোবিন আর রক্তশূন্যতা। তো ভর দুপুরবেলা অ্যাকচুয়ালি ডাক্তার খেলতেই মানা করছে। দেখা গেছে একদিন বাবা দেখতেছিল আমি মাঠে কিছু ছেলেবেলের সাথে 1টার দিকে ভর দুপুরে খেলতেছি। পরে বাসায় নিয়ে যে আমার অনেক মারছিল। মারার 4 দিন পরে আবার সেমিফাইনাল খেলা ছিল আন্ডার 12-এর। তো ওই ম্যাচে যে আমি আবার ম্যান অফ দ্য ম্যাচ পাইছিলাম। গায়ে জ্বর এসে উঠছিল, এত মার মারছে, কারণ আমি কন্ট্রোল করতে পারিনি। এখন তো নাতির একটার গায়ে হাত দিতে পারে না, এত জ্বালায়। আমি চাইছিলাম ছোটকালে ও যাতে আর্মির একটা কোনো কিছু হোক। আচ্ছা, ও হলো না, খেলাধুলায় গেল। খেলাধুলা যাওয়ার পরে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, আলহামদুলিল্লাহ। বাবা আপনাকে আর্মি হিসেবে দেখতে চেয়েছিল। আপনার যেই হাইট, যে ফিগার, সব কিছু মিলে আপনি আসলে ওই প্রফেশনের সঙ্গে যায় আপনারও কি কখনো মনের অজান্তে ওই স্বপ্নটা জেগেছিল যে আপনি একটু আর্মি অফিসার হবেন, এরকম ইচ্ছা কি জেগেছিল? বা বিসিবিতে তো আসলে আর্মিদের দেখলে মনে হয় কিনা যে আমি এই জায়গায় থাকতে পারতাম? হ্যাঁ, টু বি অনেস্ট, আমি ছোট থেকেই আর্মিদের অনেক ফ্যান। হ্যাঁ, তো আমার ভালো লাগে, বিকজ দে আর ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং, মানে প্রপার ম্যান। হ্যাঁ, তো সব কিছুতে অনেক নিয়ম কানুন থাকে। তো এর জন্য ছোট থাকতে ইচ্ছা ছিল আর্মি হব। পরে তো আল্লাহর রহমতে ক্রিকেটার হয়েছি, এটাও শুক্রিয়া, কারণ আর্মিরাও দেশের জন্য কাজ করে, আমরাও দেশের জন্য খেলি। শুক্রিয়া আল্লাহর কাছে। বাট ইচ্ছা ছিল কখনো যদি অপরচুনিটি আসে আমি হইতে চাই আর্মি। এখনো যদি অপরচুনিটি আসে, এখনো চান্স আমরা দেখি, কিন্তু যে MS ধোনি বা অনেকের মানে এরকম একটা বিষয়, কখনো অপরচুনিটি আই এম রেডি টু টেক দিস। অনারারি যদি এরকম কোনো একটা সুযোগ থাকে, আপনি ওই আর্মির যেই কুর্দিটা বা পোশাকটা পরতে চান? হ্যাঁ, পড়তে চাই, জি। এখনো স্বপ্ন আছে বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, যদি কখনো হয়।
বাবাকে দেয়া সেরা উপহার কোনটা হবে, এটাই কি হবে যদি আপনি সেটা করতে পারেন? বাবাকে দেয়া মানে বাবা দিবসে জানতে চাচ্ছি, বাবাকে দেয়া সেরা উপহার আসলে কি হতে পারে? বাবাকে দেয়া সেরা উপহার হবে যদি আমি এন্ড অফ দ্য ক্যারিয়ারে 500 ইন্টারন্যাশনাল উইকেট দিতে পারি। নাহিদ বিন জাসিম, 71, ঢাকা। শ্রীলঙ্কায় টেস্ট শুরুর আগে মেহেদী হাসান মিরাজের অসুস্থতায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন দ্রুতই সেরে উঠছেন টাইগার ভাইস ক্যাপ্টেন, সোমবার করতে পারেন অনুশীলনও। এদিকে অফ ফর্মে থাকা মুশফিকের উপর বাড়তি প্রত্যাশা নেই জানিয়ে তাকে খেলা উপভোগ করার পরামর্শ দিয়েছেন সিমন্স। বিস্তারিত রিপোর্টে। শ্রীলঙ্কার গলে মেঘাচ্ছন্ন একটা দিন, যেখানে ট্রেনিং গ্রাউন্ডে ক্রিকেটারদের হাসি মজা খুনসুটি সবই আছে। নাই শুধু একজন, মেহেদী হাসান মিরাজ। 3 দিন হলো টাইগাররা শ্রীলঙ্কায়, কিন্তু আসতে না আসতেই জ্বরে কাবু টেস্টে টাইগারদের ভাইস ক্যাপ্টেন। বাংলাদেশ সহ উপমহাদেশে করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে চিন্তাটাও তাই বেশি। মিরাজ ঠিক আছেন তো? হেড কোচ ফিল সিমন্সকে পেয়েই তাই প্রশ্ন, কি আপডেট মিরাজের? The last update this morning is that he was a lot better than the last couple of days. We'll see how he is this evening when we get back, and after the medication he's been given, and hopefully he'll be able to practice tomorrow and be ready. টেস্টে অলরাউন্ডার মিরাজ বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট সিরিজে 1 সেঞ্চুরি আর 15 উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। কোনো কারণে যদি গল টেস্টে মিরাজ খেলতে নাই পারেন, তবে ব্যাটিংয়ে 7 নম্বরে কে নামবেন আর মিরাজের জায়গায় বল হাতে কাকে দেখা যাবে, সব মিলিয়ে কম্বিনেশন সেট করাই হবে চ্যালেঞ্জিং। যদিও ফিল সিমন্স বিষয়টিকে দেখছেন একটু ভিন্নভাবে। Yeah, it definitely adds a little bit of concern, but again, one man's trouble is another man's joy. So I'm sure there are guys who are willing him on to get better, but also they will know that if he doesn't play, I have to step up. শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সিনিয়র মোস্ট ক্যাম্পেইনার মুশফিকুর রহিম টি-20 আর ওয়ানডে ছেড়ে 38 বছর বয়সে আঁকড়ে আছেন সাদা পোশাককে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ছিলেন ফ্লপ, 2 ম্যাচে 48 রান করতে পেরেছিলেন সর্বসাকুল্যে। তাই হেড কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল চলতি সফরে মুশফিকের ওপর তার কি প্রত্যাশা। The expectation is for him to enjoy what he's doing, because the last time when I look back at the innings that he played here the last time, he seemed to be just enjoying his game. So that's all I'm asking of him. There's no expectation on him more than there is on any other player. So I want him to enjoy. এদিকে বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডে বোলার ব্যাটার একদম সমানে সমান। 8 বোলারের মধ্যে পেসার আর স্পিনারেও আছে সমতা। এদিক থেকে পেস ইউনিটে আলোচনায় এবাদত হোসেন ও নাহিদ রানা। প্রথমজন ইনজুরির সাথে লড়ে প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন, আর দ্বিতীয়জন এবাদতের অনুপস্থিতিতে গতি দিয়ে বাজিমাত করেছেন। প্রেক্ষাপট আর বয়স বিবেচনায় কোচের কাছে এই দুজনের জন্য মূল্যায়ন 2 রকম। Look, I just expect him to improve and continue to improve, because he's young in the game and he does a lot to learn. It's great that he has Sean Tate next to him who's been there and done that. So all I expect of him is that he continues to grow. He's looked very, very good. As you say, he's been out for a long time. He's hungry to be back in the Test cricket. So it's nice to have him with us, be it at the expense of other bowlers who are unfit. But he is back and he's looking forward to playing if he gets the opportunity. 17 জুন প্রায় 8 বছর পর গলে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজ বিবেচনায় গল পুরোই স্পিন ফ্রেন্ডলি। যদিও ফিল সিমন্স উইকেট নিয়ে এখনই কোনো কনক্লুশন টানছেন না। ম্যাচের আগের দিন পিচে থাকা ঘাস ফাইনাল ছাঁটাই ও রোলিংয়ের পরই ঠিক করবেন তার ট্যাকটিক্স। পার্থ বণিক, 71। মাঠে ফুটবল ফেরানোই বাফুফের বর্তমান কমিটির লক্ষ্য। গেল 8 মাসে কি কাজ হয়েছে আর আগামী 6 মাসে কি পরিকল্পনা, সেটাই তুলে ধরেছেন বাফুফের বিভিন্ন কমিটির দায়িত্বে থাকা সদস্যরা। নারী ফুটবল দলের সাফ জয় থেকে ঘরোয়া ফুটবলের মান উন্নয়নে করা হয়েছে সব ধরনের চেষ্টা। অর্ণবাপী রিপোর্ট। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। জাতীয় ফুটবল দলের হেড কোচ কাবরেরার পদত্যাগ দাবির ঘটনা কেড়ে নিয়েছে বাফুফের সংবাদ সম্মেলনে সব আলো। নারী ফুটবলের সাফল্য, ঘরোয়া ফুটবলের কাঠামো, এমন অনেক কিছুই ঢাকা পড়ে গেছে। সভাপতি তাবিদ আওয়াল ছাড়াও বিভিন্ন কমিটির দায়িত্বে থাকা সদস্যরা তুলে ধরেছেন প্রেক্ষাপট ও আগামীর পরিকল্পনা। নারী ফুটবলের সাফল্যের পাশাপাশি নতুন মৌসুমে ঘরোয়া ফুটবলের পরিকল্পনাও চূড়ান্ত। ইন্দোনেশিয়া এবং জর্ডানের সাথে ফিফা ফ্রেন্ডলি এবং প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, সেখানে তারা দুটোই ড্র করেছে অনেক স্ট্রং টিমের সাথে, যে কারণে বাংলাদেশ
র্যাঙ্কিংয়ে 133 থেকে 5 ধাপ এগিয়ে এখন তারা 128-এ আছে। প্রিমিয়ার লিগ শুরু করব 19শে সেপ্টেম্বর 2025, ফেডারেশন কাপ শুরু করব 23শে সেপ্টেম্বর 2025। আমরা আমাদের সুপার কাপ যেটা গতবার হওয়ার কথা ছিল আমরা করতে পারিনি, এবার ইনশাল্লাহ আমরা করব। ক্লাবগুলো যাতে আমাদের ফুটবল উন্নয়নে আরও ভূমিকা রাখেন এবং এখানে জয়লাভের মধ্য দিয়ে যাতে আমাদের ক্লাব র্যাঙ্কিং এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার একটু ভিন্নভাবে শুরু হচ্ছে পাইনিয়র ফুটবল লিগ। ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই ভাগে ভাগ করে হবে এই লিগ, যেখানে অংশ নেবে 70টির বেশি দল। আর সেপ্টেম্বরে মাঠে গড়াবে জুনিয়র ডিভিশন লিগ। তারুণ্যের উৎসব অনূর্ধ্ব 15 ফুটবল লিগের কারণে এখনো শুরু করা সম্ভব হয়নি জেলা ফুটবল লিগ। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের আগেই শুরু করব। ফুটবলের যে জাগরণ উঠেছে, এই জাগরণটা ঢুকতে সবার সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আমাদের 2 থেকে 3টা ডিস্ট্রিক্ট সেকেন্ড ডিভিশন লিগ শুরু করেছে। তো এই মাসের ভিতরে আমাদের 15 থেকে 20টা ডিস্ট্রিক্ট লিগ পরিচালনা করবে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। এত বড় গুরুদায়িত্ব দিয়েছে আমাকে, আমি ইনশাল্লাহ অবশ্যই ওনার কমান্ড মেনে অক্টোবরের শেষে স্টার্ট করব ইনশাল্লাহ, প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আলোচনা করে। অলরেডি প্রায় 9টা কোর্স আমরা সম্পন্ন করেছি, এর ভিতরে ABC এবং গ্রাসরুট ছিল। বাফুফের বর্তমান কমিটি জোর দিয়েছে প্রচার প্রসারে। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে খেলোয়াড়দের প্রোফাইল এবং ফুটবলের ইতিহাস জানা যাবে সহজেই। আমরা কিন্তু চেষ্টা করব এখন কিছু কিছু প্লেয়ারদেরকে টার্গেট করে ওদের ক্লাবদেরকে প্রতিনিয়ত এই সফটওয়্যারের মাধ্যমে ডাটাগুলি শেয়ার করতে। অর্ণব বাপি, 71। কানাডিয়ান প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পতাকা খচিত জার্সি পরে আলোচনা জন্ম দিয়েছেন সমিত সোম। জানা গেছে লিগটির 1 ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই জার্সি পরেন বাংলার এই মিডফিল্ডার। ম্যাচ ড্র হলেও মিডফিল্ডে ডমিনেট করে এদিন নিজের আলোয় আলোকিত ছিলেন সমিত। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। ম্যাচ শুরুর আগের ফটো সেশনের ছবি পাওয়া গেল ক্যাভালরির সোশ্যাল মিডিয়াতে, যেখানে টিমমেটদের মধ্যমণি হয়ে আছেন সমিত সোম। তবে আলাদা করে নজর কাড়ল তার জার্সির মাঝে বাংলাদেশের লাল সবুজ পতাকাটা। ব্যাস শুরু হয়ে গেল ভক্তদের ভালোবাসার পাগলামি। কেউ সে পোস্ট উচ্ছ্বাসে শেয়ার করে সমিতকে বলছেন বাংলার বাঘ, আবার কেউ এই মিডফিল্ডারকে ডাকছেন ঘরের ছেলে বলে। তবে কারো কারো মনে প্রশ্ন, হঠাৎ বাংলার লাল সবুজ পতাকাটা কানাডিয়ান প্রিমিয়ার লিগে সমিতের বুকে ঠাঁই নিল কেন? উত্তরটা ছিল ক্যাভদের জার্সিতেই। মূলত কানাডিয়ান প্রিমিয়ার লিগের 1 ইয়ার আউট ক্যাম্পেইনের অংশ ছিল এটা, যার উদ্দেশ্য পুরো বিশ্বকে ওদের লিগের এই আয়োজনে স্বাগত জানানোর পাশাপাশি দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটির মানুষকে সম্মান জানানো। বাংলাদেশের পতাকা সমিতের বুকে ধারণের দিনে তার দল ক্যাভালরি নেমেছিল হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলের 2 আর 3-এর লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা প্রত্যাশিতই ছিল, হয়েছেও তাই। ম্যাচের ফার্স্ট হাফের 8 মিনিটেই ওয়ান্ডারার্স গোল করে পেছনে ফেলে দেয় ক্যাভদের। ছন্দ খুঁজে ফেরা ক্যাভালরি নিজেদের চেনা ফর্মে আসে সেকেন্ড হাফে। সে সময়টায় ওয়ান্ডারার্সের বিপক্ষে আলো ছড়িয়েছেন বাংলার মিডফিল্ড মায়েস্ট্রো সমিত সোম। পুরো মাঠ জুড়ে দাপিয়ে বেরিয়েছেন তো বটেই, প্লে করেছেন ট্রু বক্স টু বক্স মিডফিল্ডারের রোল। 68 মিনিটে মাঠ থেকে উঠে যাবার আগে একটা গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি আরেকটা গোল নিজে করেই ফেলেছিলেন প্রায়। পরিসংখ্যানও বলছে কতটা দাপুটে ছিলেন বাংলার সমিত। ফুটমব বলছে পুরো ম্যাচে 74% অ্যাকুরেট পাস দিয়েছেন তিনি। অ্যাটাকে গিয়ে ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 5 বার। ডিফেন্সিভ রোলে সমিত ছিলেন আরও জমাট। 67% ট্যাকল জেতার পাশাপাশি 2 বার ক্লিয়ারেন্স, 1 বার ইন্টারসেপ্ট আর 6 বার করেছেন বল রিকভারি। ডুয়েল জিতেছেন 50%-এর বেশি। এই মিডফিল্ডারের আলো কেড়ে নেয়ার দিনে হতাশ করেনি তার দল ক্যাভালরিও। 68 মিনিটে সমিত উঠে যাবার পরের মিনিটেই এলভার গোলের সমতায় ফেরে ক্যাভরা। বাকি সময় আর গোল না হওয়ায় শেষমেশ ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুদল। রায়ান আহমেদ, 71। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে রোজ বল স্টেডিয়ামে রাত 1টায় দেখা হচ্ছে দুই দলের।
চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জয় করে ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে নামা হচ্ছে না পিএসজির। দলটির সেরা তারকা ওসমান দেমবেলে মিস করতে পারেন টুর্নামেন্টের প্রথম ম্যাচ। একই কারণে ম্যাচটা মিস করতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার ব্র্যাডলি বার্কোলাও। তবে পিএসজির মুখোমুখি হওয়ার আগে নিশ্চিন্ত অ্যাথলেটিকো মাদ্রিদ। আলভারেজদের দলে নেই ইনজুরি কনসার্ন, মুখোমুখি লড়াইও এগিয়ে রোই ব্লাঙ্কোস। সবশেষ ম্যাচে পিএসজিকে 2-1 গোলে হারিয়েছে। এই ম্যাচেও তাই এগিয়ে থেকে মাঠে নামবে মাদ্রিদের দলটা। অ্যাটাকিং লাইন আপে খর্বশক্তির পিএসজির জন্য কঠিন হতে পারে অ্যাথলেটিকোকে হারিয়ে জয় পাওয়া। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।